Good afternoon from the Royal Kingdom of Bhutan. আমার আগের ভিডিওটা এতক্ষণ যারা দেখলেন আপনারা তারা তো জানেন যে শিলিগুড়ি থেকে আমি ভুটান পর্যন্ত এলাম, আর এখন ভুটানে আমি কিছুক্ষণ সময় কাটাবো। কি কি করছি সবই আপনাদের দেখাচ্ছি, আর তার আগে একটু ইমিগ্রেশন প্রসিডিওরটা বলে নিই। মোটরসাইকেল নিয়ে, মানে ইন্ডিয়ান রেজিস্টার্ড মোটরসাইকেল নিয়েই এই ভুটানে ঢোকার প্রসিডিওরটা একেবারে সিম্পল। শুধু গেটে ঢোকার সময় ওরা একটা এন্ট্রি স্লিপ আপনাকে দেবে, সেই স্লিপ নিয়ে আপনাকে যেতে হবে হচ্ছে ইমিগ্রেশন কাউন্টারে। ইমিগ্রেশন কাউন্টারে দেখবে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড। যেহেতু আমি ফার্স্ট টাইম নিজের বাইক নিয়ে ভুটান এলাম, তাই আমার একটা রেজিস্ট্রেশন হলো। খুবই সিম্পল প্রসিডিওর, সমস্ত কিছু কমপ্লিট হতে সময় লাগলো মাত্র 10 মিনিট। ঘুরে বেড়াচ্ছি ভুটানের রাস্তা দিয়ে। ভুটানে ঢোকার পর নিজের গাড়ি নিয়ে টোটাল 8 কিলোমিটার পর্যন্ত আপনি যেতে পারেন, আর 24 ঘন্টা এই দেশের ভিতরে আপনি থাকতেও পারেন। অর্থাৎ আমি এখন ভুটানে ঢুকেছি হচ্ছে দুপুর 2টো, তা কালকে দুপুর 2টো পর্যন্ত আমি এই দেশে থাকতে পারি। তো যাই হোক, এখানে প্রচুর দোকানপাট, খাবারের দোকান, ভুটানের কালচার দেখব। ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে বাইকের পেট্রোল নেব। ভুটানের পেট্রোল সস্তা, আমাদের ইন্ডিয়াতে 105 টাকা লিটার, এখানে শুনেছি ইনটু দ্য 60s। আমি এখনও নিইনি, যখন নেব আপনাদেরও দেখাবো। তবে যেটা সবার আগে আমার নজরে আসছে ভুটানে ঢুকেই, সেটা হচ্ছে দেশটার ক্লিনলিনেস। মানে জাস্ট বর্ডারের ওপারটাই ইন্ডিয়া, আর এপারটাতে একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। ভুটান মানেই ল্যান্ড অফ মনাস্ট্রিজ বা ল্যান্ড অফ গুম্ফাজ। এই দেশের প্রায় 75% মানুষই হলেন বুদ্ধিস্ট। দেশের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম ছোট বড় মনাস্ট্রি, আর সেগুলোই এখন এক একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টও। আমিও ফুনসেলিংয়ে এসেই চলে আসলাম এই মনাস্ট্রিটা দেখতে। উত্তরে চায়না আর দক্ষিণে ভারত, এই দুটো বৃহৎ দেশের মাঝখানে ছোট্ট একটা দেশ হচ্ছে এই ভুটান। আয়তন যদি বলি তাহলে হচ্ছে মাত্র 40,000 স্কোয়ার কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। আর টু পুট দ্য থিংস ইন পার্সপেক্টিভ, দুটো তথ্য আপনাদের দিই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। এরিয়ার বেসিসে এই ভুটান হচ্ছে সারা পৃথিবীতে 133তম। তাহলে বুঝতেই পারছেন কতটা ছোট একটা দেশ। আর পপুলেশনের বেসিসে যদি বলি তাহলে ভুটান হচ্ছে 160তম। ফুনসেলিংয়ে এয়ারটেলের নেটওয়ার্কও রয়েছে কিন্তু। তো চলুন বিদেশের মাটিতে একটু নিজের বাইকটা চালিয়ে দেখি কীরকম ফিল হয়, আর আপনাদের সাথেও শেয়ার করি। এখানে ফার্স্টেই আমি নেব হচ্ছে পেট্রোল। এই সামনেই পেট্রোল পাম্প রয়েছে, বাট এখানে গাড়ি চালানোর অনেক রেস্ট্রিকশনস। একদম প্রপারলি ওয়ান ওয়ে রাস্তা মেনটেন করেই আমাকে যেতে হবে। সেই সামনের মোড় থেকে আমি ওপাশের লেনটা ধরব। আর স্পিড ব্রেকারের ওপরেই হচ্ছে জেব্রা ক্রসিং।
এখানে কমার্শিয়াল ভেহিকেল হলুদের ওপর কালো দিয়ে নাম্বার লেখে, আর প্রাইভেট ভেহিকেলগুলো হচ্ছে লালের ওপর সাদা দিয়ে। চলুন তাহলে পেট্রোলটা আগে নিয়ে নিই। $66.09 পার লিটার। প্রায় 9.5 লিটার মতো তেল নিলাম, আর খরচ হলো মাত্র 620 টাকা। এই জায়গাটা একটু সাবধানে পার হতে হবে। দেখুন, মানুষও কিন্তু প্রপারলি একদম জেব্রা ক্রসিং দিয়েই পার হচ্ছে। তো যাই হোক, আমি ম্যাপে আমছু রিভার ব্রিজ একদম সেট করে নিয়েছি, চলুন ওখানেই যাই। এখানে বাইক চালানোর সময় অনেকটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কথা মনে পড়ছে, কারণ ওখানে যেরকম আমরা গ্রিড সিস্টেম পড়েছিলাম, তারপর রাস্তাগুলো সব 90 ডিগ্রিতে কাট করে, এখানেও অলমোস্ট সেই রকম। তো যাই হোক, আমি এখন যেখানে যাচ্ছি, মানে এই আমছু রিভার ব্রিজের সিগনিফিক্যান্স হচ্ছে এখানে একটা সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, তো ওইটা দেখতেই এখন যাচ্ছি। আর এই আমছু নদীর কথা আপনাদের আগের এপিসোডেও আমি বলেছিলাম। আমাদের দেশে যেটা হচ্ছে তোরসা নদী, সেইটাই এই ভুটানে হচ্ছে আমছু নদী। এই ফুলসেলিং শহরটা হচ্ছে এই আমছু নদীর তীরে। আর এই ফুনশেলিং থেকে আমছু রিভার ব্রিজ যাওয়ার জন্য আমি ধরবো হচ্ছে ফুনশেলিং সামাস্তে হাইওয়ে। আর এখনও অবধি এখানে কিন্তু আমি আমার ইন্ডিয়ান নেটওয়ার্কই পাচ্ছি, আমার এয়ারটেলের সিম নেটওয়ার্ক রয়েছে। এদিকে ম্যাপ বলছে এখান থেকে আমাকে রাইট টার্ন নিতে হবে। আচ্ছা, এটাই হচ্ছে ফুনশেলিং সামাস্তে হাইওয়ে। বেসিক্যালি এই জায়গাটা এখনও ডেভেলপিং, রাস্তার কাজও চলছে। আর এদিকে মাইল ফলক বলছে আমছু ব্রিজ 7 কিলোমিটার। এই রাস্তাটাই একদম সোজা চলে যাচ্ছে হচ্ছে সামাস্তের দিকে, আর আমার পিছন দিকে হচ্ছে থিম্পু। পারো থিম্পু সবই হচ্ছে পিছনের দিকটাতে। এখান থেকেই আপনি একদম প্রপার 2+2 4 লেন হাইওয়ে পেয়ে যাবেন। পাশ দিয়েই বয়ে যাচ্ছে নদী, আর সামনে এরকম পাহাড়, মানে অসাধারণ সৌন্দর্য এনজয় করতে করতে রাইডটা হবে। মালবাজারের ওখানে বৃষ্টি হচ্ছিল, তাই একটু চাপেই পড়ে গেছিলাম যে ভুটানের ওয়েদারটা আবার ঠিক পাবো কি না। মানে এখন একদম সুন্দর সানি ওয়েদার, সুন্দর ভিউও রয়েছে। এখানে রাইডিং এক্সপিরিয়েন্স অ্যাজ সাচ ইন্ডিয়ার থেকে আলাদা কিছু না, বাট যেটা এখানে ডিস্টিংগুইশিং লাগছে সেটা হচ্ছে এখানে রাস্তার দুদিকেই দেখুন বেশ চওড়া ফুটপাত রয়েছে, এবং মানুষজনও দেখছে ওই ফুটপাতের ওপর দিয়েই যাতায়াত করছে। সো দেশটা যে ওয়েল ডিসিপ্লিন সেইটা বোঝা যাচ্ছে। আরও একটা জিনিস যেটা ডিস্টিংগুইশিং লাগছে সেটা হচ্ছে আমাদের দেশের হাইওয়েতে মাঝে মধ্যেই চিপসের প্যাকেট, জলের বোতলের প্যাকেট এইসব পড়ে থাকতে দেখা যায়,
এখানে কিন্তু কোথাও সেরকম পাচ্ছি না। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটা। এদিকে সামনে এখানে আরও একটা পেট্রোল পাম্পও রয়েছে। রাস্তাটা একটু খারাপ রয়েছে এখানে। এইচপির পেট্রোল পাম্প। অর্থাৎ ভারত পেট্রোলিয়াম, এইচপি দুটোরই পেট্রোল পাম্প এটা। আর দুটোই কিন্তু ইন্ডিয়ান কোম্পানি। আমি খুঁজছিলাম যে এখানে কোনো ভুটানিজ অয়েল কোম্পানি রয়েছে কিনা, বাট এখনো পর্যন্ত পাইনি। ছোটোবেলায় ভূগোল বইতে যা যা পড়েছিলাম এখানে একদম পারফেক্টলি সব কিছু দেখতে পাচ্ছি। মানে ফোল্ড মাউন্টেন, অ্যান্টিক্লাইন, সিঙ্কলাইন, আর হচ্ছে রিভার ভ্যালি। কি অসাধারণ সুন্দর প্রকৃতি এখানে। স্পিড ব্রেকারগুলো প্রপারলি মার্ক করা, so that you can identify that from a manageable distance. তো এনিওয়ে, আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা তো আমাকে চেনেনই, আর যারা আজকেই এই চ্যানেলটা প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য আমার ইন্ট্রোডাকশানটা আরও একবার দিয়ে দিই। আমি অনির্বাণ, আমি কর্মসূত্রে এখন কার্শিয়াংয়ে থাকি। আর আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই, জাস্ট শখেই ভিডিও বানাই। তাই আমার ভিডিওগ্রাফি বা আমার এডিটিং কোনোটাই এখনও এক্সপার্টদের মতো হয়ে ওঠেনি। শুধু এই নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো বলেই এই চ্যানেলটা বানিয়েছি। তাই আমার ভিডিওগুলো আপনাদের যদি কোনো কাজে লাগে তাহলেই মনে করবো আমার এই পরিশ্রমটুকু সার্থক। আর সত্যি কথা বলতে আপনাদের থেকে এত ভালো রেসপন্স আমি পেয়েছি, সেটাই আমাকে আরও ভিডিও বানানোর মোটিভেশন দেয়। এখানে রাস্তায় একটু ড্যামেজ রয়েছে। বেসিক্যালি এই পাহাড়ের মাঝে অনেক জায়গাতেই ছোট ছোট ঝরা বা ঝর্ণা রয়েছে। সেগুলো থেকেই অ্যাট্রিশনের কারণে অনেক সময় রাস্তায় ড্যামেজ হয়, which is quite natural in the hilly areas. আর এদিকে হাইওয়েকে কেন্দ্র করে বেশ ভালোই ডেভেলপমেন্টের কাজ চলছে এখন। সো আমি আপনাদের সাজেস্ট করবো যে ডুয়ার্সে ঘুরতে আসলে একবার এই ফুনসেলিং থেকে ঘুরে যেতে পারে। জাস্ট আ টেস্ট অফ ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট ফুডস, ডিফারেন্ট হাইওয়েজ, সব মিলিয়ে ভালোই লাগছে আমার। আশা করি আপনাদেরও ভালোই লাগবে। তো এনিওয়ে, এখানে আমি চলে আসলাম হচ্ছে আমুছু রিভার সাসপেনশন ব্রিজের একদম সামনে। ফুনসেলিং থেকে এইটা হচ্ছে 8 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। অর্থাৎ এই পর্যন্তই আমি আসতে পারবো বাইক নিয়ে, এরপর আর যেতে পারবো না। এই যে ব্রিজটা দেখছেন, যেটা দিয়ে আসলাম, এটা হচ্ছে আমুছু রিভার ব্রিজ। গাড়ি ঘোড়া যাতায়াতের জন্য এই ব্রিজ। আর আমি রয়েছি হচ্ছে হ্যাঙ্গিং ফুট ব্রিজের ওপরে। আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে আমুছু রিভার। এটাকে তোরসা ছু রিভারও বলে।
মানে আমাদের ওখানে যেটা তোরসা রিভার, সেইটাই হচ্ছে এই নদী। ভুটানে এসে সেটাই হচ্ছে আমোছু বা তোরসা ছু। ছু মানে হচ্ছে নদী। আমুচু হ্যাঙ্গিং ব্রিজ ঘুরে এখন আমি আবার ফিরে যাচ্ছি হচ্ছে ফুনশেলিংয়ের দিকে। যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তা ধরেই আবার যাব। জায়গাটা আমার বেশ ভালোই লাগলো, মানে চারিদিকে পাহাড়ের মাঝখানে সারাক্ষণ নদীর বয়ে চলার কলকল শব্দ, সব মিলিয়ে দারুণ অনুভূতি হলো। আর এখানে দু একটা ছোট ছোট মোমোর দোকানও ছিল, আপনারা আসলে সেখান থেকেও ট্রাই করতে পারেন। বাট আমি আর ওখানে খেলাম না, কারণ আমি ফুনশেলিংয়ে গিয়ে একটু ট্র্যাডিশনাল ভুটানিজ ফুড ট্রাই করব। এখানে আমি আবার ফুনশেলিং ঢুকে গেলাম। এখানে রাস্তাগুলো একটু গোলকধাঁধার মতোই, বাট দ্য গুড থিং ইজ দ্যাট যে প্রত্যেকটা রাস্তার মুখেই কিন্তু ইন্ডিকেশন বোর্ড দেওয়া রয়েছে। আর ডান দিকে এইখানে দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এখন আমি জাস্ট ফুনশেলিংয়েই একটু রাউন্ড দিচ্ছি, তারপর খাওয়া দাওয়া করে একদম ফিরে যাব। রয়্যাল ভুটান পুলিশ, অর্থাৎ বাদিকে থানা ছিল, ওটা ফুনশেলিং থানা। রাস্তার চারিদিকে একটা কথা খুব দেখতে পাচ্ছি, সামথিং লাম। এই লাম শব্দের অর্থ হচ্ছে রাস্তা। এই ভাই আমাকে সেই কথা বলল। Road. Lam means road. লাম মিন্স রোড। এই যে এখন এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, পেছনে মাইল ফলক দেওয়া। একটা হচ্ছে ওমছুলাম, ওমছুলাম এদিকে চলে যাবে, আর একটা হচ্ছে জিদইলাম, সেটা এই দিকে চলে যাবে। লাম মানেই হচ্ছে রাস্তা।
একটা রেস্টুরেন্টে খেতে ঢুকলাম। আমি এখানে এসে জিজ্ঞেস করলাম যে ভুটানের অথেন্টিক ডিশ কী। অথেন্টিক ডিশ হচ্ছে সবজি, মানে ভাত দিয়ে নয়, কিন্তু রুটি দিয়েও নয়, নর্মাল সবজি, স্যুপ আর সবজি। তো আমরা ইন্ডিয়ানরা তো বুভুক্ষু, বিশেষ করে বাঙালিরা, আর আমার বেশ ভালোই খিদে পেয়েছে। তা আমি এখানে এক প্লেট চাউমিন অর্ডার দিয়েছি। ভেবেছিলাম এখানকার কুইজিনসগুলোও চেখে দেখবো একবার, কিন্তু একদিনে আর সম্ভব হলো না। তবে ভুটান আমার খুব ভালো লাগলো, অদূর ভবিষ্যতে আবার আসবো। তো খাওয়া শেষ, আর এখন টাইম হচ্ছে ভারতীয় সময়ের 4:45। তো এখন আবার ভুটান ছেড়ে আমি চলে যাব আমার নিজের দেশে। ভুটান বেশ ভালোই লাগলো আমার, শুধু একটা জিনিসে আপনাদের দেখানো বাকি আছে, সেটা হচ্ছে ভুটানিজ কারেন্সি অর্থাৎ নিউট্রাম। আমি মোটামুটি 10, 20, 50, 100 এই 4টে ডিনোমিনেশনের নিউট্রাম কালেক্ট করে নিয়ে যাচ্ছি। চলুন সেগুলো আপনাদের দেখিয়ে দিই, তারপর আজকের ভিডিওতে ইতি টানবো। তাহলে এখানেই শেষ করছি আজকে আমার ভুটান ভ্রমণের গল্প। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো রাস্তায়, নতুন কোনো গন্তব্যে। টাটা।